শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। ফের কনভয়ে দুর্ঘটনা, গুরুতর আহত মা ও শিশু, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর। টিএমসি বিজেপি এর সেটিং তত্ত্ব থেকে বাংলা দখল, বঙ্গের পুনর্জাগরণ নিয়ে কি ফাঁস করলেন অমিত শাহ। বাংলাদেশ সীমান্তে জোরদার নজরদারি ভারতীয় সেনার, ইউনূস সরকার দিল বড় বার্তা। ডিগবাজি, আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া গেম শুরু, আবহাওয়ার আগাম খবর। বাংলায় দুঃশাসন এসেছে শকুনির শীর্ষ, অমিত শাহকে কি জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ের ট্যাবলেটে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ, বেফাস শুভেন্দু, পাল্টা দিল তৃণমূল। মতভেদ থাকবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানব না, বাংলাদেশের বক্তার কুমন্তব্য নিয়ে নওশাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসি বিস্তারিত খবরে। বিরোধী দলনেতার কনভয়ের বেপরোয়া গতি, গাড়ির ধাক্কায় আহত শিশু ও মহিলা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে। ঘটনা তদন্ত করে পুলিশকে আইনানুগ ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী। নিজেকে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন অভিযোগকারী। এফআইআর এর তিনি জানিয়েছেন, গত 26শে ডিসেম্বর দুপুর আনুমানিক 12টা 15 মিনিট নাগাদ আমি সিগন্যালে হেরিয়া সাবিত্রী শঙ্খ ভান্ডারের সামনে দাঁড়িয়েছিলাম। এমন সময় শুভেন্দু অধিকারীর কনভয় কাঁথির দিক থেকে তমলুকের দিকে বেরিয়ে যাচ্ছিল। সেই কনভয়ের সব থেকে শেষে একটি কালো গাড়ি যখন হেরিয়া ক্রসিং পার হচ্ছিল, সেই সময় একজন মহিলা তার 3 থেকে 4 বছরের বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বোগার দিক থেকে হেঁটে মাদাখালীর দিকে যাচ্ছিল। ওই গাড়িটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। ওই মহিলা ও বাচ্চাটি ছিটকে রাস্তার উপরে পড়ে। মহিলার হাত ও বাচ্চার মাথায় আঘাত লাগে। অভিযোগকারীর দাবি, শুভেন্দু অধিকারীর গাড়ি রাস্তায় সবসময় বেপরোয়া ভাবে চলাচল করে। আমরা এলাকার সমস্ত মানুষ সবসময় ভীত স্বতন্ত্রস্ত থাকি, কখন জানি আমাদের বড় দুর্ঘটনা ঘটে যায়। তিনি প্রভাবশালী বলে এলাকার কেউ অভিযোগ জানাতে সাহস পায় না। এবারই কিন্তু প্রথম নয়, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু কনভয়ে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার। বছর 3 মারিস্তা থানায় এলাকায় দুর্ঘটনা, 24 ঘন্টার মধ্যে থানায় ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2023 সালে মে মাসে দীঘা নন্দকুমার জাতীয় সড়কে চণ্ডীপুরের শুভেন্দুর কনভয়ে ধাক্কা এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠে। সেবারও থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতের বাবা। গ্রেপ্তার করা হয় কনভয়ের একটি গাড়ির চালককে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। কনভয় কাণ্ডে রাজ্যের পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ছিল, এই ঘটনা তদন্ত যেমন করছে তেমনি চালিয়ে যেতে পারবে পুলিশ। তাছাড়া আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না। কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধেও কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। আসছি পরবর্তী সংবাদে। আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন যে গত 15 বছরে পশ্চিমবঙ্গ ভয়, দুর্নীতি এবং অপশাসনের রাজ্যে পরিণত হয়েছে। তার বক্তব্য, রাজ্যের মানুষ এখন পরিবর্তন চায়। তার আগামী বিধানসভা নির্বাচনে সেই পরিবর্তনের রায় দেবে। অমিত শাহ বলেন যে আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর সেই ভোটকে সামনে রেখে রাজ্যের মানুষের মনোভাব একদম স্পষ্ট। তার দাবি, যে সরকার উন্নয়ন, সংস্কৃতি রক্ষা এবং গরিব মানুষের স্বার্থে কাজ করে, আসন্ন বিধানসভা ভোটে বাংলার মানুষজন সেই সরকার গঠনের পক্ষে রায় দিতে প্রস্তুত আছে। ভয়, দুর্নীতি এবং অপশাসনের রাজনীতি থেকে মানুষ মুক্তি চায়। অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দায়ী করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার কথায়, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হয়ে চলেছে তা শুধু রাজ্যের জন্যই নয়, গোটা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। 2026 সালে বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী দেশ ছাড়া করা হবে। এই বিষয়ে কোন রকম আপোষ করা হবে না। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনায় নতুন করে বাংলা গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। অমিত শাহ আরো বলেন যে দেশের অন্য সমস্ত রাজ্য সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ কে জমি দিয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই বারবার সেই কাজে বাধা দিয়েছে। তার অভিযোগ, তৃণমূল সরকার সীমান্ত সুরক্ষার বিষয়টি ইচ্ছাকৃতভাবেই উপেক্ষা করছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার দাবি, একসময় যেখানে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র 3, সেখানে এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে 77। অন্যদিকে কংগ্রেস কার্যত শূন্যে নেমে এসেছে, আর বাম দলগুলির অস্তিত্বও প্রায় মুছে গিয়েছে। তার কথায়, 2026 সালে নির্বাচনে বিজেপি প্রচুর ভোটে জিতে রাজ্যে সরকার গঠন করবে। সিএএ প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলেন যে কেন্দ্রের জনকল্যাণমূলক এই কর্মসূচির বিরোধিতা করে তৃণমূল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, রাজ্যের প্রকৃত উন্নয়ন থমকে গিয়েছে। কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প আটকে যাচ্ছে। সেই কারণে সাধারণ মানুষ প্রকল্পের সুফল পাচ্ছেন না। আসছি পরবর্তী সংবাদে।
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ভারতীয় সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় 4টি নতুন সেনা ঘাঁটি স্থাপনের পাশাপাশি সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর টহল ও নজরদারি ব্যাপকভাবে জোরদার করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত এক অভিযুক্ত ব্যক্তির ভারতের দিকে পালিয়ে আসার অভিযোগ নতুন করে উত্তেজনা তৈরি করেছে, যা বাংলাদেশের অন্তর্বর্তী ইউনিট সরকারকে অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপের মুখে ফেলেছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজেপি দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো বাংলাদেশি অপরাধী বা সন্দেহভাজন পালিয়ে যেতে না পারে সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বিজেপিকে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সীমান্তের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন। সম্প্রতি কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা বেড়েছে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ কে বেড়া দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, যার জেরে দুই বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। অন্যদিকে সীমান্ত হত্যা এবং চোরাচালান ও পাচার রোধে বিজেপির ভূমিকা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অভিযোগ বিদ্যমান। ভারতের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে পাচারকারীদের সাহায্য করে থাকে বিজেপির একটি অংশ। আবার বিএসএফ এর গুলি বর্ষণেও বাংলাদেশের আপত্তি রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু প্রাক্তন সেনা কর্তা ও রাজনৈতিক নেতার ভারত বিরোধী মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করেছে। এর প্রতিক্রিয়ায় ভারতীয় সেনা ও বিএসএফ নীরবে কিন্তু দৃঢ়ভাবে সীমান্তে তাদের অবস্থান শক্তিশালী করছে। আসছি পরবর্তী সংবাদে। এবারে ঠান্ডায় কলকাতা রীতিমতো কাঁপছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর কাবু করছে ঠান্ডা। এদিকে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী দুদিন প্রায় একই রকম থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। 31শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, আপাতত একই রকম থাকলেও কিছুটা পরিবর্তন আসবে আবহাওয়ায়। নতুন বছরের শুরু থেকে ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের ঊর্ধ্বমুখী হতে পারে ভারত। পূর্বাভাস অনুযায়ী 31শে ডিসেম্বর থেকে তাপমাত্রা বাড়বে, তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বছরের শুরুতে তাপমাত্রা চড়বে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সামান্য কমতে পারে শীতের অনুভূতি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 16 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়বে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে আগামী 3 থেকে 4 দিন। কোথাও কোথাও দৃশ্যমানতা 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে সকালে থেকে। আগামী 7 দিন আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা ভোগাবে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি রয়েছে। দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। কোচবিহারে কিছু কিছু জায়গায় বিকেলের দিকে কুয়াশা দৃশ্যমানতা প্রায় শূন্যতে নেমে যাচ্ছে। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আজকে থেকে শীতের দাপট আরো বাড়তে পারে। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গের সীমান্ত বেড়া ও অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহের মধ্যে তীব্র বাদানুবাদ। মমতা বিজেপিকে দুঃশাসন বলে কটাক্ষ করে পেট্রোপোল ও অন্ডালে বেড়ার জন্য জমি দেওয়ার দাবি করেছেন। শাহের অভিযোগ, তৃণমূল সরকারি অনুপ্রবেশে মদত দিচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে পাল্টা জবাব দিয়েছেন। শাহ তৃণমূল সরকারকে ভয় ও দুর্নীতির সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রীকে সীমান্ত বেড়ার জন্য জমি দিতে অস্বীকার করার অভিযোগ করেছিলেন। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের মহাভারতের পৌরাণিক চরিত্র দুর্যোধন ও দুঃশাসনের সঙ্গে তুলনা করেন। শাহের অভিযোগের জবাবে তিনি উল্লেখ করেন যে তৃণমূল সরকার পেট্রোপোল ও অন্ডালে বেড়া দেওয়ার জন্য জমি দিয়েছে। একটি জনসভায় তিনি বলেন, 14 বছর আগের পরিস্থিতির কথা মনে করুন, মানুষ ভয়ে থাকতো। বাঁকুড়ার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং জল সংকট মেটাতেও অনেক কিছু করা হয়েছে। নির্বাচন এসে গেছে আর এসআইআর এর নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে। বাংলায় এক দুঃশাসন এসেছে। নির্বাচন এলেই দুঃশাসন আর দুর্যোধন দেখা দেয়। দুঃশাসন এসেছে শকুনির শিষ্য, যে তথ্য সংগ্রহ করতে এসেছে। আজ ওরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি। আমি যদি জমি না দিতাম তাহলে কি হতো? পেট্রোপোলে জমি কে দিয়েছে? অন্ডালে জমি কে দিয়েছে? যোগ করেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ যখন পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশকে জাতীয় নিরাপত্তার বিষয় বলে দাবি করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আঘাত হেনে বলেন, ওরা বলে শুধু বাংলা থেকেই নাকি অনুপ্রবেশকারী আসে। যদি তাই হয় তাহলে পহেলগামে হামলা কি তোমরা করেছিলে? দিল্লিতে যে ঘটনা ঘটেছিল তার পেছনে কে ছিল? দুর্নীতিগ্রস্ত বিজেপি পার্টি এসআইআর এর নামে মানুষকে হেনস্থা করছে। শুধু তুমি আর তোমার ছেলে খাবে আর আমরা ভাষণ শুনবো। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের আগমন উত্তপ্ত ইস্যুতে পরিণত হয়েছে, যা রাজ্যের আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে একটি প্রধান বিষয় হয়ে উঠতে পারে। এর আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর তীব্র আক্রমণ শানিয়ে বলেন যে গত 14 বছরে ভয় ও দুর্নীতি পশ্চিমবঙ্গের পরিচয় হয়ে উঠেছে। আসছি পরবর্তী সংবাদে।
তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সেবাশ্রয় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, সেবাশ্রয় শিবিরের ট্যাবলেট খাবেন না, ওতে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণের ওষুধ মেশানো আছে। নিজের বিধানসভা নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির ঘোষণায় বিজেপি যে প্রবল চাপে পড়ে গিয়েছে বিরোধী দলনেতার কথায় তা প্রমাণিত। দাবি তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় রাজ্যের একাধিক জায়গায় সেবাশ্রয়ের আয়োজন করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে নন্দীগ্রামও। স্বাভাবিকভাবেই বহু মানুষ সেখানে যাবেন। আম জনতা মূলত হিন্দুদের সেবাশ্রয় বিমুখ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এক কর্মসূচিতে তিনি বলেন, সেবাশ্রয় শিবিরের ট্যাবলেট খাবেন না, ওতে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ মেশানো আছে। হিন্দু জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেই কারণে সেবাশ্রয় থেকে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিলি করা হবে। তৃণমূল চায় নন্দীগ্রামে হিন্দু ভোটার কমে যাক, যে ওখানে কেউ রক্ত পরীক্ষাও করাবেন না। শুভেন্দুর এমন মন্তব্যকে প্রবল চাপে পড়ে প্যানিক রিয়াকশন বলে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে তৃণমূল মুখপাত্র বলেন, বিরোধী দলনেতা যে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবিরের ঘোষণায় ভয় পেয়েছেন, আগামী ভোটে হারার আতঙ্কে ভুগছেন, এই হাস্যকর মন্তব্য থেকেই তার প্রমাণ মিলছে। তৃণমূলের আরও দাবি, মানুষের চিকিৎসায় সেবাশ্রয় শিবির, তার ওষুধে জন্ম নিয়ন্ত্রণ হবে। এটা শুনলে যে কেউ হাসবেন। বিরোধী দলনেতার বক্তব্যকে চরম অরাজনৈতিক বলে মন্তব্য তৃণমূলের। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ বাংলাদেশের এক ইসলামী বক্তার বিরুদ্ধে। এ নিয়ে এবার সরব হলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আমাদের মতভেদ আছে, থাকবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে অপমান করে কোনো কথা হলে মেনে নেব না। এক সভায় বক্তব্য রাখার সময় নওশাদ বলেন, কদিন আগে বাংলাদেশের এক বক্তা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মতাদর্শে ফারাক আছে, থাকবে, কারণ তিনি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছেন এবং আমরা চোর মুক্ত সমাজ চাইছি। ফলে দুজনের আদর্শ এক হবে না, সবসময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে। কিন্তু দিন শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশের বক্তা যে বাজে মন্তব্য করেছেন, আমি ভারতবর্ষ থেকে তাকে ধিক্কার জানাচ্ছি। এই কথা বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই নিয়ে জবাবদিহি চাওয়ার দাবি জানান। একই সঙ্গে ভারত সরকারকে উদ্দেশ্য করে নওশাদ বলেন, যত দ্রুত সম্ভব ইউনূস সরকারের সঙ্গে কথা বলে বাংলাদেশের ওই বক্তার বিরুদ্ধে ব্যবস্থা নিক।